বাংলাদেশ কি আসলে চীনের এবং তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করার ব্যাপারে আগ্রহী? কেননা বাংলাদেশের অতি শীঘ্রই আসলে চতুর্থ প্রজন্ম বা 4.5 জেনারেশন যুদ্ধবিমান ক্রয়ের কথা ছিল। কিন্তু বাংলাদেশ এই বিষয়টিকে আমলে না নিয়ে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিমান সিলেক্ট করতে পারেনি বা অর্ডার সাবমিট করেনি। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো চায় যে তুরস্ক এবং চীনের অপশনকে অনেকটা যাচাই বাছাই করা। কেননা বর্তমানে বাংলাদেশে বা আমাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলোর প্রেক্ষাপটকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো রাশিয়া যেমন পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের দিকে আগ্রহী, অন্যদিকে পাকিস্তানের মতো দেশও চীনের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করতে আগ্রহী। J-31 মতো যুদ্ধবিমান যেটি চীন খুব শীঘ্রই তাদের বহরে আনতে যাচ্ছে। অন্যদিকে তুরস্কের তৈরি কান ফাইটার জেট যেটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তাও তুরস্কের কাছ থেকে পাকিস্তান ক্রয় করতে পারে। একই সাথে যৌথভাবে তারা ডেভেলপমেন্ট করার কারণে আসলে পাকিস্তান নিজেদের মাটিতেই কান ফাইটার জেট উৎপাদন করতে পারবে, যা তুরস্কের কাছ থেকে পাকিস্তান কিনতে যাচ্ছে বা তুরস্কের সাথে যৌথভাবে ক্রয় করছে। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অন্যদিকে যেমন মিয়ানমারের যুদ্ধ অবস্থা খারাপ, আর ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ব্যাপারে নিজেদের মাটিতে চেষ্টা করছে, অর্থাৎ নিজেদের ইন্ডিজিনাস পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিজেদের মাটিতে 2035 সালের মধ্যে উৎপাদন করতে চাচ্ছে পাকিস্তানকে মোকাবেলা করার জন্য। তাই বাংলাদেশেরও এক্ষেত্রে আসলে প্রতিবেশী এই দুইটি দেশের দিকে লক্ষ্য রেখে বাংলাদেশে আসলে 4.5 জেনারেশন বা 4 জেনারেশনের কোনো যুদ্ধবিমান ক্রয় করা বা তার ডেভেলপমেন্ট করা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে না। কেননা বাংলাদেশের জন্য একটি লস প্রজেক্ট হতে পারে। কেননা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যদি সবগুলো দেশের বহরে চলে আসে তখন বাংলাদেশ অতি সহজে আসলে এই রেসে যে ফাইটারদের রেস রয়েছে তাতে অনেকটা পিছিয়ে পড়তে পারে। প্রতিবেশী দেশগুলোর হাতে অতি শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যেগুলো আসলে রাডার ফাঁকি দিতে সক্ষম, এ ধরনের যুদ্ধবিমান আসলে বাংলাদেশের যে কোনো 4.5 জেনারেশন বা 4 জেনারেশন যুদ্ধবিমান তেমন বেশি কাজে লাগবে না। লাগলেও তা অনেক ক্ষেত্রে আসলে খুব একটা ফলদায়ক দিতে পারবে না বা খুব একটা উৎকৃষ্ট কোনো ফলাফল দিতে পারবে না। তাই বাংলাদেশকে এক্ষেত্রে অবশ্যই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশের হাতে গুরুত্বপূর্ণ অপশনও রয়েছে এক্ষেত্রে। আমেরিকার কাছ থেকে বাংলাদেশ হয়তো কখনো যুদ্ধবিমান ক্রয় করতে পারবে না বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে পারবে না, পারলেও হয়তো F-16 মতো যুদ্ধবিমান ক্রয় করতে পারে। কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য বাংলাদেশের হাতে একটি অপশন থেকে যায় বা দুইটি অপশন থেকে যায়, খুব স্পষ্টভাবে বললে একটি হচ্ছে তুরস্কের অপশন, অন্যটি হচ্ছে চায়নার অপশন। তাই বাংলাদেশের উচিত হবে এই মুহূর্তে তুরস্কের কাছ থেকে বা চায়নার কাছ থেকে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে খুব শীঘ্রই আলোচনা শুরু করা, যার মাধ্যমে আসলে বাংলাদেশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ের প্রসেসটা যেটি রয়েছে সেটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে, যাতে করে পাকিস্তান এবং ইন্ডিয়ার হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আসার আগে বাংলাদেশ এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে এবং খুব শীঘ্রই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে নিজেদের বহরে অন্তর্ভুক্ত করতে পারে। যেহেতু বাংলাদেশ তুরস্কের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে তেমন করে নিষেধাজ্ঞায় পড়বে না, তাই বর্তমানে চীন এবং তুরস্কের মধ্যে তুলনা করলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারে তুরস্কের কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করা। কেননা পশ্চিমারা এতে তেমন কোনো প্রভাব খাটাতে পারবে না, আর চীনের কাছ থেকে ক্রয় করলে কিছু কমপ্লিকেশন আসতে পারে, পশ্চিমা চাপ আসার একটা সম্ভাবনা থাকে। এই কারণে বর্তমান সময় আসলে হুট করে চীনের কাছ থেকে কোনো যুদ্ধবিমান ক্রয় করা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির উপর অনেক বড় চাপ আসতে পারে। কিন্তু তুরস্কের কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করলে আসলে আশেপাশে কোনো প্রতিবেশী দেশের মধ্যে কিছু প্রতিবেশী দেশের হয়তো চাপ দিতে পারে, তারপরেও কোনো পরাশক্তি আসলে তেমন বড় কোনো চাপ দিতে পারবে না বলে আশা করা যাচ্ছে। দিলেও হয়তো অত বেশি চাপ দিবে না, কেননা চীনের কাছ থেকে ক্রয় করলে যুক্তরাষ্ট্র চাপ দিতে পারে, আর যুক্তরাষ্ট্রের চাপই বাংলাদেশের জন্য ম্যাটার করে। আর অন্য কোনো দেশ বাংলাদেশকে চাপ দিলে আসলে বাংলাদেশের ইকোনমিতে তেমন বড় প্রভাব সৃষ্টি করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন আসলে তুরস্কের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করলে বাংলাদেশকে সেভাবে চাপ দিবে না। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের জন্য আসলে তুরস্কের ফাইটার জেট বা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট চীন এবং তুরস্কের যে কোনো একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ক্রয় করা উচিত। কারণ আশেপাশের প্রতিবেশী দেশগুলো যেহেতু পঞ্চম প্রজন্মের ফাইটার জেটে শিফট করছে তাদের ফ্লিটকে, তাই বাংলাদেশের এই বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। আর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করতে পারলে বাংলাদেশ নিজেদের মাটিতেও আসলে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ডেভেলপ করতে পারবে, অর্থাৎ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের জন্য আসলে বাংলাদেশকে বাহির থেকে ক্রয় করতে হবে না, হয়তো নিজেদের দেশেই প্রযুক্তি সহকারে কিছু যুদ্ধবিমান বাংলাদেশ ডেভেলপ করতে পারবে। কেননা বাংলাদেশ বর্তমান সময় আসলে বেসিক ট্রেনার এয়ারক্রাফট উৎপাদন করতে সক্ষম হয়েছে, তাই ভবিষ্যতে আসলে একটা লাইট অ্যাটাক এয়ারক্রাফট এবং তার পরবর্তীতে একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করা আসলে বাংলাদেশের জন্য তেমন বড় একটি কঠিন কাজ হবে বলে আশা করা যায় না। অর্থাৎ বাংলাদেশ চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান নিজের মাটিতে উৎপাদনের ব্যাপারে এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বাহির থেকে ক্রয়ের ব্যাপারে একটি ভালো পরিকল্পনা করতে পারে, যা আসলে সকল ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীকে এগিয়ে রাখবে দক্ষিণ এশিয়ায় এবং আশেপাশের অঞ্চলগুলোর থেকে। তো আজকের জন্য এখানে শেষ করছি কথা। অন্য কোনো অঞ্চলে ইনশাআল্লাহ আমাদের পাশে থাকার জন্য এবং এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো অঞ্চলে ইনশাআল্লাহ। বাই।